ঠিক সকাল 11টা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, সরাসরি অযোধ্যার দিকে নজর রাখবো। অযোধ্যায় নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বজা উত্তোলনের আগে অযোধ্যায় রোড শো শেষে মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনারা দেখছেন সরাসরি সরজুপাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে রোড শো এর ছবিটা দেখছেন, যে মুহূর্তে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রোড শো শেষে পুজো দেন এবং তার আগে অযোধ্যায় নরেন্দ্র মোদী রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরেই মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরজু নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে এবং মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, একটা বিষয় যদি একটু প্রিভিয়াস দেখি, 2024-এ যে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা হয় এবং সে সময় দেখা যায় যে রাম মন্দির প্রতিষ্ঠার পরেও উত্তরপ্রদেশে লোকসভার ফল খারাপ করে বিজেপি। সামনে বিধানসভা নির্বাচন আছে এবং বিধানসভা নির্বাচনের আগে ফের রাম মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক মঞ্চে মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একেবারেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যদি একটু ঘটনা পরম্পরা দেখা যায় তাহলে একেবারে এই 2024-এ যে শেষ নির্বাচন গেল লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু কোনো ফল হয়নি বিজেপির গোটা উত্তরপ্রদেশে এবং তার থেকে বড় তাৎপর্যপূর্ণ হচ্ছে অযোধ্যা কেন্দ্রে হেরে গিয়েছিল বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস ছিল যে কোথাও একটা গিয়ে আরএসএস এর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বিজেপির। তারপর থেকে আমরা দেখেছি যে আরএসএস এর সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছে শতবর্ষে তিনি নাগপুরে গেছেন, সেখানে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন। মোহন ভাগবতের তিনি বিস্তারিত পোস্ট এডিটোরিয়াল লিখেছেন, ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে মোদীকে। এবং আজকে ফের মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী একই মঞ্চ শেয়ার করতে চলেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যে সমস্ত নির্বাচন রয়েছে সেখানে যাতে এই দূরত্বটা না থাকে আরএসএস এর সঙ্গে বিজেপি, সেই দূরত্বটা ঘোচানোরই কোথাও একটা চেষ্টা করা হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দুজনের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে তার উপরে কিন্তু অনেকটা কিছু বোঝা যাবে যে আসলে দুজনের মধ্যে যে বরফ তৈরি হয়েছিল সেই বরফ অনেকটাই গলেছে কি। একেবারেই মৈত্রেয়ী, অযোধ্যায় নরেন্দ্র মোদী রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী, ধ্বজা উত্তোলনের আগে অযোধ্যায় রোড শো এবং প্রধানমন্ত্রী সফরের আগে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, দিনভর অযোধ্যার আকাশে কপ্টারের চক্কর চলছে, এআই ক্যামেরা এবং ড্রোন দিয়ে তল্লাশি। পুজো শেষে প্রসাদও নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সেই ছবি দেখালাম অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন এসআইআর এর প্রতিবাদ মিছিলে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা করবেন। সেই জনসভা থেকে কি বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে। আবির, তমশ্রী, গতকালকে সাংগঠনিক বৈঠকের মধ্যে দাঁড়িয়ে একটা উল্লেখযোগ্য কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করে বলেছেন যে এই রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং হাতে রয়েছে মাত্র 150 দিন। ফলে আজকে থেকে ধরলে 149 দিন বাকি এবং সেই দিনেই বনগাঁর মতো অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি, অর্থাৎ ত্রিকোণ পার্কে তার সভা এবং চাঁদপাড়া থেকে তার ঠাকুরনগর পর্যন্ত মিছিল, তাকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ গোটা রাজ্যেরই তারা মনে করছেন যে এই রাজ্যের নির্বাচনী প্রচার প্রক্রিয়ার সভা এভাবেই শুরু করে দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন আজকের দিনকে ধরে। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই গোটা রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে প্রত্যেকের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। কারণ আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলেন।
দ্বিতীয়ত আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখবো যে 2019-এর লোকসভা হোক, 2021-এর বিধানসভা হোক, 2024-এর লোকসভা হোক, এই যে বনগাঁ সাংগঠনিক জেলা, সেই বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের ফল যে নিদারুণ ভালো এমনটা নয়, বরঞ্চ এই জায়গাতে বিজেপি তাদের যে নিজের জায়গা তা তৈরি করতে পেরেছে এবং এর সন্নিহিত যে জায়গা অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলা, সেখানেও তৃণমূলের তুলনায় বিজেপির ফল লোকসভা এবং বিধানসভা উভয় ক্ষেত্রেই যথেষ্ট ভালো। রাজ্যের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা যে আবহ তৈরি হয়েছে সেখানে এসআইআর অবশ্যই একটি গুরুত্ব পাচ্ছে। এর পাশাপাশি শাসক দল যেটাকে তাদের প্রচারের ক্ষেত্রে নিয়ে আসতে চলেছেন সেই প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কি, এক হচ্ছে বঞ্চনার ইস্যু। যে জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বা যে পথ ধরে তিনি মিছিল করবেন, আমি চাঁদপাড়াতেই রয়েছে, এখান থেকে মিছিল হওয়ার কথা রয়েছে, দুটো জায়গার ক্ষেত্রেই একটা বিষয় গত কয়েকদিন ধরে তৃণমূল সুর চড়িয়ে তুলেছে। এক, যে নাগরিকত্ব দেওয়ানোর নাম করে কেন বিজেপির তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে, কেন নাগরিকত্ব দেওয়ানোর নাম করে যারা সেখানে আসছেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে একটা সার্টিফিকেট দেওয়ার কথা বলে এবং তা নিয়ে তারা সরব হচ্ছেন, এবং যারা এখন যারা এখানে বসবাস করেন তারা কেন যেন নাম লিখিয়ে তারা যেন নিজে থেকেই যেন বলে না বসেন যে তারা এখানকার নাগরিক তারা নন। যদি তারা নাম লিখিয়ে ফেলেন তাহলে প্রথম থেকে চিহ্নিত হয়ে যাবে তারা নাগরিক নন, যদিও তারা এর আগের বিভিন্ন সময়গুলোতে তারা এখানে ভোট দিয়েছেন। ফলে যে প্রক্রিয়াকে তৈরি করার চেষ্টা করা হয়েছে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাখছে। ফলে এই জায়গা থেকে অর্থাৎ আজকে বনগাঁ সাংগঠনিক জেলা থেকে তিনি যে সভা করতে চলেছেন এই প্রসঙ্গ একেবারেই আসবে বলে রাজনৈতিক মহলের মতে। সভা করতে চলেছেন এই প্রসঙ্গ একেবারেই আসবে বলে রাজনৈতিক মহলের মতে। দ্বিতীয়ত হচ্ছে গত কয়েকদিন ধরে আলোচনাতে বারবার ধরে উঠে এসেছিল যে দলের নেতা কর্মী যারা রয়েছেন কোথাও কি তাদের মধ্যে কোথাও একটা আত্মতুষ্টি কাজ করছে, যে কারণেও গতকালকে সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে অভিষেক উল্লেখ করেছেন যে কোনো শিথিলতা দেওয়া চলবে না, আত্মতুষ্টিকে দূরে সরিয়ে রাখুন এবং প্রত্যেককে এই মুহূর্তে রাস্তায় নামতে হবে। এবং সাংসদ বিধায়ক থেকে শুরু করে বাকি যারা নেতারা রয়েছেন পদে থাকা ব্যক্তিরা তারা কি পারফরমেন্স করছেন সেই পারফরমেন্সের রিপোর্ট প্রত্যেক দিন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জমা পড়ছে এবং তার ভিত্তিতে পুনরায় 6 তারিখে ফের একটি রিপোর্ট জমা পড়বে। ফলে এখন থেকে নির্বাচনকে কেন্দ্র করে ফলে ওই প্রথমেই তোমাকে শুরুতে যেটা বলছিলাম যে 150 দিনের হিসেব তাকে কেন্দ্র করে তৃণমূল যদি প্রচার প্রক্রিয়া শুরু করে তাহলে দলের নেতাকর্মীরা কি ভূমিকাতে রাস্তাতে অবতীর্ণ হবেন তারও আজকের একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। এবং অবশ্যই মতুয়াগড়ে তিনি যখন সভা এবং মিছিল করতে চলেছেন সেখানে ঠাকুরবাড়ির প্রসঙ্গ আসবে এবং গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে ঠাকুরবাড়ি কার্যত বিভক্ত হয়ে গিয়েছে, অনশন চলেছে, সভা চলেছে, একে অপরের বিরুদ্ধে পারস্পরিক যে বক্তব্য তারা রেখেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে এবং তার প্রেক্ষিতে তারা কি ভাবনা চিন্তা তাদের জন্য করতে চায় তারও বার্তা আজকের এই সভা এবং মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন। তমশ্রী, বেশ আবির, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। যেখানকার মানুষের মধ্যে যে আশাটুকু মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছিলেন যে যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে একটি মানুষকেও এখান থেকে চলে যেতে হবে না, কাউকে বেনাগরিক করবার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করেছেন সেটা প্রতিহত আমরা করব। বাংলার মানুষ বাংলায় থাকবেন। অতএব বারবার তারা টিভি মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় শুনেছেন, কিন্তু আজকে তারা নিজে তার কথা শুনবার জন্যে এখানে আসবেন। সেই কি বার্তা দেন সেই বার্তা নিয়ে মানুষ আবার গ্রামে ফিরে যাবে। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অনেক বিএলওই বলছেন কাজের অত্যাধিক চাপ, আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দোষছে তৃণমূল। পাল্টা আসরে নেমেছে বিজেপি। তৃণমূল বিজেপিকে দু দলকেই নিশানা করেছে সিপিআইএম। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ। বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ রাজনীতির ময়দানেও।
বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। রাজ্যে যে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেসারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে? বিজেপি জবাব দেবে না? আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা, সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়, যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই অপরাধটা নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত, নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না, সেই চাপটাও বিএলওদের। বিজেপি ধমকাচ্ছে, তৃণমূল ধমকাচ্ছে, নির্বাচন কমিশন ধমকাচ্ছে। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়াল বৈঠক করেন, আর সেই বৈঠকে জোট বার্তা, 26-এর ভোটের প্রস্তুতি শুরুর নির্দেশ। ভোটের আগে কোন্দল বরদাস্ত নয়, সাফ জানিয়ে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল চিহ্নিত করেছে অনেক জায়গায়, নিষ্ক্রিয় নেতা কর্মীদেরও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ছেড়ে দিন, মানুষ ক্ষমা করবে না। ভালো কাজ করলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে আপনাকে দায়িত্ব দেওয়া হবে। এই যুদ্ধে যে থাকবে না তাকে ক্ষমা করা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা, কারোর সাথে ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে এমনটাও বার্তা দিয়েছেন। যুদ্ধের সময় কাজ না করলে মানুষ মনে রাখবে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে? মাইথান স্টিল। এই যে এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিএলওরা করছেন, সেখানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে, কিন্তু নির্বাচন কমিশন কখনোই চায় না বাংলা সহায়ক কেন্দ্রের ডেটা এন্ট্রি সেখানে কাজ করুক। আর এতেই প্রতিবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে, নির্বাচন কমিশন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের অনীহা জানাচ্ছে, তাতেই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিচ্ছেন, চিঠি দিয়ে তিনি বলছেন বাইরের ডেটা এন্ট্রি অপারেটর কেন নিয়োগ করা হবে? সিইও দপ্তরের কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ? বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পোলিং স্টেশন নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি জায়গায় কেন পোলিং স্টেশন তৈরির ভাবনা চিন্তা? সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষেই সওয়াল মমতার, এবং কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দোপ দাগছেন কমিশনকে। এসআইআর নিয়ে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে ভোটার তালিকায়, সেখানে এসআইআর এর নজরদারির জন্য তিনি সিনিয়র লিডারদের টিম তৈরি করে দিলেন। আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কমিশনের তৃণমূল সাংসদদের দল এসআইআর এর নজরদারিও করবে সিনিয়র লিডারদের একটি টিম। এবং এই যে এত মৃত্যু হচ্ছে,
সেই এত মৃত্যুর অভিযোগ উঠছে, তাতে কমিশনের বিরুদ্ধে এফআইআর নয় কেন, প্রশ্ন তুললেন অভিষেক। এবার যে খবরের দিকে নজর রাখবো, পুলকারে অনিয়মের বলি 3 পড়ুয়া। উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় 3 পড়ুয়ার মৃত্যু। পুলকারের ফিটনেস ও রেজিস্ট্রেশন ফেল দুর্ঘটনার এই ঘটনায় আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে, কথা বলবো প্রথমে দেবাশিসের সঙ্গে। দেবাশিস, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, সরাসরি চলে যাব যে এই যে দুর্ঘটনা, পুলকার দুর্ঘটনা, যেখানে 3 পড়ুয়ার এইভাবে মৃত্যু, এই গাফিলতিটা কার? দেখো, অবশ্যই গাফিলতি কিন্তু থাকবে, প্রথমে তো অবশ্যই থাকবে, স্কুলের বিরুদ্ধে থাকছেই। তার কারণ স্কুল এই পুলকারগুলিকে কিন্তু গার্জিয়ানদের, অভিভাবকদের ঠিক করে দিত, সেটাই কিন্তু বারবার করে অভিভাবকদের থেকে জানা যাচ্ছে। অন্যদিকে পুলকার চালক যারা রয়েছেন বা মালিক, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগটা থাকছেই। তার কারণ যে গাড়ি দুর্ঘটনা ঘটেছে, সেই গাড়ি নিয়ে গাড়ির যে নিরাপত্তা বা গাড়ির কাগজপত্র থেকে শুরু করে অনুমতি, সবটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তার কারণ কোনো অনুমতিপত্র তাদের ছিল না, রেজিস্ট্রেশন সেটি ফেল ছিল, এবং যার নামে গাড়ি বা নাম্বার অনুযায়ী যার নামে গাড়ি রয়েছে, ভেহিকেল ডিপার্টমেন্ট থেকে আমরা যেটা জানতে পারছি, সেই গাড়ির চালক বা সেই গাড়ির মালিক কিন্তু সেই গাড়ি চালাচ্ছিল না, সেই গাড়ি কিন্তু বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ গাড়ির যে নাম ট্রান্সফার সেটাও পর্যন্ত হয়নি। পলিউশন থেকে শুরু করে যাবতীয় যে অনুমতিপত্র, তা কোনোটাই ছিল না এই পুলকারে। সঙ্গে থাকো দেবাশিস, অভিভাবকরা কি বলছেন শুনি। এই পুলকারটা কে ঠিক করেছিল? পুলকারটা স্কুল থেকে ঠিক করা হয়। আচ্ছা, এবার আমাদের বাচ্চারা যেহেতু স্কুলে আমরা দিই, তো কিছুর বিনিময়ে ওই কার রেগুলারই যাতায়াত করে। টাকা কি স্কুলকে দেন না পুলকার? না না, পুলকারকে দিই আমরা। আর গাড়ি ঠিক করে দেয় কে? গাড়ি ওখান থেকেই ঠিক করা থাকে। এই গাড়িটা ছিল তো স্কুলের থেকে আসে, এবারে কার গাড়ি আমরা তো জানি না। এবার যে ড্রাইভার আছে ওকে আমরা পরিচিত, কারণ ও গত 2 বছর ধরে আমাদের বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আসা। তারপরেই এরকম মর্মান্তিক কিভাবে হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। উনি এই 1 বছর হবে, জানুয়ারি মাস এলে উনিই নিয়ে যাচ্ছে। তো উনি অষ্টমীর দিন হার্ট ব্লক হয়ে অপারেশন হয়েছিল, ওই জন্য উনি আসা বন্ধ করে দিয়েছিল। ওনাকে আমরা মানা করেছি, কিন্তু উনি বললো আমারও তো একটা পেটের দায় আছে, একা খেটে নিজে 2টো বাচ্চা। এই গাড়িটাই যে যাবে সেটা কে ঠিক করে দিয়েছিল? স্কুল ঠিক করে দিয়েছিল। স্কুল ঠিক করে দিয়েছিল। আমরা একবার বলেছিলাম যে আমরা টোটো করব, যেহেতু মারুতিতে হচ্ছে ভাড়াটা অনেকটাই বেশি নেয়, টোটো করবো। বললো না, টোটোই করে যাওয়া যাবে না। একটা দুর্ঘটনা, কিন্তু একাধিক প্রশ্ন থেকে যায়। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই যে দুর্ঘটনা, যেখানে 3 জনের প্রাণ গেল, সেই দায় কি এড়াতে পারে স্কুল? দেখো, একবারই স্কুল এই দায় এড়াতে পারে না, কারণ আমরা একাধিক অভিভাবক তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা প্রত্যেকেই জানিয়েছে যে এই পুলকার ঠিক করে দেওয়া, কোন পুলকারে তারা আসবে, সেটি কিন্তু একেবারে সরাসরি স্কুলের তরফ থেকে ঠিক করা হতো। তার কারণ একাধিক অভিভাবক তারা জানাচ্ছে যে তাদের পক্ষে এখান থেকে হয়তো টোটো করে বাচ্চাদের পাঠাতে পারত, কিন্তু তাদেরকে পাঠাতে দেওয়া হতো না। তাদেরকে বলে দেওয়া হতো এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এই গাড়িতেই তাদেরকে স্কুলে পাঠাতে হবে। ফলে এই পুলকার ঠিক করে দেওয়ার দায়িত্ব গোটাটাই থাকতো কিন্তু একবারে স্কুল কর্তৃপক্ষের ওপর। অবশ্যই যে আর্থিক লেনদেন সেটি কিন্তু পুলকার চালকের সঙ্গে বা মালিকের সঙ্গে সরাসরি করতো অভিভাবকরা। এমনকি স্কুলের ফিস পর্যন্ত এই পুলকার চালকদের দিয়ে জমা করতে হতো। বেশ কিন্তু যাদের স্কুলে যাওয়ার সমস্যা হতো, তারা কিন্তু তাদেরকে দিয়ে স্কুল ফিস জমা করতো। অর্থাৎ স্কুলের যে সঙ্গে এই পুলকারের সম্পর্ক রয়েছে, তা কিন্তু অবশ্যই অস্বীকার করতে পারে না স্কুল কর্তৃপক্ষ, এবং দায়, এই দুর্ঘটনার দায় কিন্তু কর্তৃপক্ষের থাকবেই। কারণ যে গাড়ি ঠিক করে দিচ্ছি তার কি অবস্থা, তার কোয়ালিটি, তার কাগজপত্র, অনুমতিপত্র আছে কিনা, সেটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষেরও দেখা উচিত ছিল। বেশ, দেবাশিস সঙ্গে থাকো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সন্তুর সঙ্গেও কথা বলবো। যে সত্যি তো একটা দুর্ঘটনার পর প্রশ্ন উঠেই যায়, কারণ অভিভাবকরা বলছেন যে স্কুলের একটা দায় থাকে, স্কুল বলছে অভিভাবকরা পুলকার ঠিক করেন, কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনা, যেখানে 3 জনের মৃত্যু হলো, 3 পড়ুয়া, এই দুর্ঘটনার বলি 3 পড়ুয়া।
দেখো অবশ্যই আমার সঙ্গে রয়েছে সন্তু মালিক, আমাদের উলবেড়িয়ার প্রতিনিধি। স্কুলের কি দাবি? এই দুর্ঘটনা তারা দায় এড়াতে চাইছে, স্কুলের কি দাবি, ঠিক সঠিক দাবি কি তারা কি করছে? দেখো, দুর্ঘটনার পর থেকেই কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো রকম প্রতিক্রিয়া গতকাল থেকে পাওয়া যায়নি। কালকেও যখন আমরা বাড়িতে গিয়েছিলাম বাড়ি কিন্তু বন্ধ, আজকেও সকালে কিন্তু বাড়ি বন্ধ। তবে স্কুল যে কর্ণধার আছে শাহ আলম, তিনি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন যে এই পুলকারের সাথে বা স্কুল গাড়ির সাথে তাদের কোনো স্কুলের সম্পর্ক নেই, অভিভাবকরা এই গাড়ি ভাড়া করতেন এবং তাতেই ছাত্রছাত্রীরা আসতো এখানে, এমনটাই কিন্তু দাবি করেছেন। যদিও অভিভাবকদের পাল্টা দাবিতে কিন্তু একটা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি একটা প্রমাণ হচ্ছে বা প্রশ্ন উঠছে। পুলকার চালক যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তিনি কিন্তু এই দুর্ঘটনার দায় এড়িয়ে গেলেন। যে গাড়ি নিয়ে গিয়েছিল ওই সমস্ত গাড়িদের সঙ্গে আমাদের স্কুলের কোনো সম্পর্ক নেই। ওই গাড়িগুলো অভিভাবকরাই ঠিক করেন এবং অভিভাবকরাই ওনাদেরকে মাইনে দেন, সেই মতো করে চলে। আমি বাইরে থেকে ড্রাইভারদেরকে যতটা বোঝাবার বুঝিয়ে দিই, এটা খুবই বেদনাদায়ক। পুলকার দুর্ঘটনায় 3 পড়ুয়ার মৃত্যু। ঘটনাস্থলে আজও পড়ুয়াদের জুতো পোশাক। দুর্ঘটনায় বন্ধু হারিয়ে বাকরুদ্ধ সহপাঠীরা। কি পরিস্থিতি জানবো, আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, দেখো অবশ্যই সহপাঠীরা কিন্তু তারা কিন্তু অনেকটাই তারা বুঝতে পারছে না। কিছু কিছু শিশু রয়েছে তারা হয়তো এখনো জানে যে কাল বা পরশু যখন তারা স্কুলে যাবে আবার তাদের সঙ্গীরা আসবে। তাদের একজন যারা কিন্তু এই দুর্ঘটনার ঠিক কয়েক মুহূর্ত আগে পুকুরের ঠিক পাড়ে, সে কিছুটা আগে 10 মিটার আগে সে স্কুল থেকে গাড়ি থেকে নামে এবং সে দাঁড়িয়ে তার বন্ধুদের যখন সে টাটা করছিল, আগামী দিন দেখার বার্তা দিচ্ছিল, ঠিক সেই সময় গাড়িটি পুকুরের দিকে চলে যাচ্ছে। ঠিক সেই দুর্ঘটনার ছবি কিন্তু তাদের চোখে মুখে এখনো রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আরো এক ছাত্রের সঙ্গে কথা বললাম, যে বলছে যদি দরজাটা ভাঙতে পারতাম আমি আরো দুজনকে বাঁচাতে পারতাম, কারণ সেও তো এই গাড়ির ভিতরে ছিল। আমরা গাড়ি করে প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন ওই গাড়ি করেই আসতাম। আচ্ছা, ওই বন্ধুগুলো ছিল? হ্যাঁ, বন্ধুগুলো ছিল। তারপরে গাড়িটা পড়ে যাচ্ছে জলের মধ্যে, নাকি তুই দেখলি? হ্যাঁ, গাড়িটা জলে। তুই তো চেঁচামেচি করছিলি? হ্যাঁ, আমি চেঁচামেচি করছিলাম। তারপরে কারা এলো? তারপরে আমার কাকিমারে সবাইকে ডেকে নিয়ে আসছিলাম। এবার সরাসরি অযোধ্যার দিকে নজর রাখবো। অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে পুজোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরতি করছেন। বিশেষ আরতির আয়োজন করা হয়েছে আজ অযোধ্যার রাম মন্দিরে এবং সেই আরতি পুজোর মুহূর্ত দেখাচ্ছে আপনাদের। আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ পুজোয় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী ধ্বজা উত্তোলনের আগে অযোধ্যায় রোড শো করেন। এই মুহূর্তে পুজোর ছবি দেখাচ্ছি, রামলালার পুজো এবং সেই পুজোতে আরতি, বিশেষ আরতির আয়োজন করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मेधायाग्ने मेधाविनं कुरु स्वाहा मेधां मे वरुणो ददातु मेधामग्निः प्रजापतिः मेधामिन्द्रश्च वायुश्च मेधां धाता ददातु मे स्वाहा